সালাম আলাইকুম। ভারতের রাজনীতিতে নতুন একটা ঝড় উঠেছে, আর সেই ঝড়টার নাম হচ্ছে চলচ্চিত্র অঙ্গনের খুবই কি বলা হয় যে পরিচিত মুখ, অথবা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছেও রাতারাতি ভাইরাল নায়ক হিসেবে তো ভাইরাল ছিলেনই, রাজনীতিবিদ হিসাবেও বাংলাদেশের মানুষের অন্তর জিতে ফেলছে। লোকটার নাম হচ্ছে আপনার থালাপতি বিজয়। তো গেল 2 থেকে 3 দিন আগে আমরা একটা ঐতিহাসিক দৃশ্য দেখলাম যে থালাপতি বিজয়ের যে রাজনৈতিক দল, সেই দলের যখন সমাবেশ ছিল, এত বাদ ভাঙা মানুষ, মানে অ্যামেজিং। তো এই ঘটনার মধ্যে থালাপতি বিজয় সেদিন কিছু বক্তব্য দিয়েছিল, মোদীকে এবং বিজেপিকে ফ্যাসিস্ট আখ্যা করে নানান বক্তব্য দিয়েছিল। এখন ফ্যাসিবাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন থালাপতি বিজয়, সেই ফ্যাসিবাদের মধ্যে নিজেই আটকে গেছেন অলরেডি। তাকে আপনার পেঁচে ফেলানোর জন্য ক্ষমতাসীন সরকার বিজেপি নানান কর্মকাণ্ড করেছে। এর মাঝখানে যেটা হচ্ছে, তার বিরুদ্ধে আপনার একটা মামলা হয়ে গেছে। সম্প্রতি মাদুরাইয়ের পারাপাতিতে তার দল তামিলাগা ভেট্রি কাজাগম আয়োজিত সমাবেশে ঘটে যাওয়া এক ঘটনায় বিজয় এবং তার দেহরক্ষীর বিরুদ্ধে আপনার মামলা হয়েছে। হাজারো মানুষের ভিড়ের মধ্যে বিজয়ের সমাবেশে বিশৃঙ্খলা দেখাতে অভিযোগ উঠেছে। সমাবেশে কয়েকজন উৎসাহী ব্যক্তি র্যাম্পে উঠে পড়লে তাদের ধাক্কা দিয়ে ফেলে দেন বিজয়ের দেহরক্ষীরা। আর ভারতীয় সংবাদ সংস্থা বলছে, এক ভিডিওতে দেখা যায় বিজয় র্যাম্পে হাঁটার সময় হঠাৎ এক ব্যক্তি ছিটকে পড়ে যায়, আর ঘটনাস্থলে র্যাম্প অন্তত 7 ফুট উঁচু ছিল। এই ঘটনায় শরৎ কুমার নামক এক ব্যক্তি থানায় অভিযোগ করেন এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। কতটা হাস্যকর মামলা বুঝছেন? এখন মোদী যখন রাস্তা দিয়ে হাঁটে অথবা কোনো প্রোগ্রামে যায়, মোদীর সামনে দিয়ে বুঝি আমজনতা এরকম লাফাইতে পারে? মোদী বাদ দেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ধরেন, মন্ত্রীরা ধরেন, বা আমাদের জাতীয় সেলিব্রিটিদের ধরেন, আপনি চাইলে কি তাদের সাথে গিয়ে বসতে পারবেন? যেহেতু থালাপতি বিজয় টোটাল রাজনীতিকে নতুন করে একটা ঝাঁকুনি দিতে আসছে, সো সেই প্রোগ্রামের মধ্যে লক্ষ লক্ষ মানুষ ছিল। এখান সবাই কার মনে কি আছে এটা তো ভাই বোঝার সুযোগ নাই। সো সে একজন জাতীয় নেতা, তার নিরাপত্তার খাতিরে তার দেহরক্ষীরা কেউ যদি লিমিট ক্রস করে বিজয়ের কাছে আসতে চায়, তো তাকে আটকানোর চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। সেখানে বিজয় যখন এন্ট্রি নিলেন, তারপর যখন র্যাম্পে হাঁটা শুরু করলেন, মানুষ ওই যে গলার থেকে এক ধরনের গেরুয়া ছুড়ে দিল, তিনি সেই গেরুয়াগুলোকে একটা পর একটা হাতে নিলেন, গলায় নিলেন, মাথার মধ্যে বাঁধলেন। অনেকে কিন্তু দেখছেন ওই ভিডিওটা। পাশাপাশি ফুলের মালাগুলো যখন দিছে, তিনি আবার একটা পাল্টা দিচ্ছেন। হঠাৎ করে মানুষের একটা ক্রাউড এখানে তৈরি হয়েছে। তো ওই সময় দেহরক্ষীরা স্বাভাবিকভাবে, এটা তাদের কাজই, তার সেফটি মেক শিওর করা। তো অনেকে আছে একটু অতি উৎসাহী, তো যারা একটু অতি উৎসাহী ছিল তাদেরকে হয়তো ধাক্কা টাক্কা দিছে, আর এটা খুবই সিম্পল। কিন্তু এটা নিয়ে যে ব্যক্তি মামলা করছে, 100% এই ব্যক্তি হচ্ছে আপনার বিজেপির সমর্থক ছাড়া কেউ না। মোদীর এই ধরনের অ্যাক্টিভিটিস গুলাই মোদীর জনপ্রিয়তা কমিয়েছে। থালাপতি বিজয়ের জন্য শুভকামনা। আমরা যারা বলছি যে আসলে এই সরকারের আমলে কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা, একটা জিনিস কিন্তু পরিবর্তন হয়েছে, যেটা বরাবরই আমাদের চোখে আটকাচ্ছে। আগের সরকারগুলো যে যখন ক্ষমতায় ছিলেন, কোথাও না কোথাও সর্বশেষ আওয়ামী লীগ সরকারের আমলে কোনো বক্তব্য যদি ভুল হইতো, সেটার মধ্যে কঠিন ভাবে থাকতো। অথবা ধরেন একটা বক্তব্য দিলেন, পাবলিক প্রতিক্রিয়া হচ্ছে, তারা কিন্তু ওই জায়গাতে স্টে করতো। বাট এই সরকারের মধ্যে আমরা দেখছি, খোদ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও মাঝে মাঝে ফেসবুকে পোস্ট করেন, যে পোস্টটাতে জনরোষানল হয় বা জনগণ রিয়েক্ট করে, সরকার তখন ভয় পায়, সমালোচনারই ভয় পায়। আর ওই সময় সরকার একটা অবস্থান নেয় যে পোস্ট ডিলিট করে। আপনি উপদেষ্টা মাহফুজকেও দেখেন, একই কর্মকাণ্ড বেশ কয়েকবার করেছেন। এবার সবশেষ এই তালিকায় নাম লিখিয়েছে আমাদের সরকারের অন্যতম শক্তিশালী উপদেষ্টা ব্লুটুথ বয় আসিফ। এখন আসিফ যে কাজটা করছে, সেই কাজটা কতটুকু যৌক্তিক? টোটালি অযৌক্তিক। কারণ আপনি যখন সরকারে বসছেন, আপনি কোনো দলকে রিপ্রেজেন্ট করতে পারেন না। আপনি যতই বলেন যে ভাই আমার অমুকের সাথে সম্পর্ক নাই, তমুকের সাথে সম্পর্ক নাই, আপনার কর্মকাণ্ডে কিন্তু সেটা প্রকাশিত হয়ে যাচ্ছে। আর যখন প্রকাশিত হচ্ছে, ভালো দিক হচ্ছে সমালোচনার ভয়ে পোস্টটা ডিলিট করা হচ্ছে। কি এমন পোস্ট যেটা ডিলিট করতে বাধ্য হলো উপদেষ্টা আসিফ? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে এই মুহূর্তে ডাকসু নির্বাচন চলছে। শিবির, ছাত্রদল, এনসিপি, স্বতন্ত্র প্রত্যেকেই প্যানেল ঘোষণা করেছে, যে যার মতো করে প্রচারণা চালাচ্ছে। এর মাঝখানে আপনার ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিকালে আব্দুল কাদেরের একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছেন আসিফ মাহমুদ। লিখেছে, ডাকসুতে ভোটার হয়নি, তবে ভোটের প্রার্থীর আধিক্য দেখে মনে হচ্ছে ভোটার হওয়া উচিত ছিল। তারপর পোস্টের শেষে ভিপি প্রার্থীকে মেনশন করে শুভকামনাও জানান তিনি। আব্দুল কাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়কের দায়িত্বে আছেন।
তবে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে কিছুক্ষণের মধ্যেই সেই স্টেটাসের আপনি কি বলা যে তিনি আপনার ডিলিট করে দেন যখন এটা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়। ডাকসু নির্বাচনকে ঘিরে উপদেষ্টার এমন প্রকাশ্য অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। আপনার এখানে যারা আছেন অনেকেই বলছেন যে সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ডাকসুর কোন নির্দিষ্ট প্রার্থীর জন্য শুভকামনা জানাতে পারেন কি? এতে তো আশঙ্কা তৈরি হয় যে সরকার হয়তো এই নির্বাচনে হস্তক্ষেপ করবে। এটাই কি তার নমুনা নয়? আসলেই কিন্তু নমুনা। কারণ উপদেষ্টা আসিফের রোশানলের পরে ইশরাক সমর্থকদের বরাবরের দাবি মেয়র হইতে পারে নাই। তো উপদেষ্টা আসিফ তিনি যথেষ্ট প্রভাব রাখছেন। তার দুজন এপিএস প্রেস সেক্রেটারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, এগুলো নিয়ে আর কোন আগামাথা আমরা দেখিও না। আফ্রিদির একদম পশম পর্যন্ত কি আছে সেগুলো আমরা দেখছি গণমাধ্যমে। তো এরকম অনেক কিছুই আমরা এখানে দেখছি। তবে পজিটিভ আমরা কোনটা নিচ্ছি? পজিটিভ নিচ্ছি এটা যে ভুল করতে পারে, যে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না। তবে ভুলটা করার পরে যখন জনগণের মধ্যে রিয়েক্ট হয়, সেই ভুলটাকে শুধরে নেওয়ার যে মন মানসিকতা ইদানিং আমাদের এই সরকারের উপদেষ্টাদের মধ্যে হয়েছে। তো এর মধ্যে ডক্টর ইউনুস, তারপর হচ্ছে এই কি বলা যায় উপদেষ্টা আসিফ এবং আরেকজন যা আছে মাহফুজ, তারা প্রত্যেকেই একই কর্ম একাধিকবার করেছেন। তা আমি এটাকে পজিটিভলি দেখছি যে পোস্ট ডিলিট করা, কিন্তু কোনো প্রার্থীকে সাপোর্ট করা। প্রশ্ন থেকেই যায় যে আব্দুল কাদের যদি বিজয়ী হয় তাহলে এই বিজয়কে নিয়ে প্রশ্ন উঠবে যে পেছন থেকে কি এই সরকার নিজেই কলকাঠি নাড়ছে আব্দুল কাদেরকে জিতানোর জন্য? এই প্রশ্ন কিন্তু থেকে যাবে। তারপরেও দেখা যাক, আমরাও চাই ডাকসুতে একটা সুষ্ঠু নির্বাচন হোক।